আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে বেসিক ইংলিশ গ্রামারের পঞ্চম এপিসোডে ক্লাস হবে। আমরা ক্লাসটিকে দুইটা পর্বে ভাগ করব। প্রথম পর্ব ক্লাস 1 থেকে 5, যে এই পর্বে আমরা শিখব টেন্স। দ্বিতীয় পর্বে 6 থেকে 10, এই পর্বে আমরা শিখব ভয়েস চেঞ্জ। আমরা টেন্সের ক্লাসটি আগে সম্পন্ন করব। টেন্সে যারা দুর্বল তারা এই ক্লাসটি অনায়াসে দেখতে পারেন, দেখলে উপকৃত হবেন। আমরা এখন টেন্সের উপর আলোচনা করব। আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে ছিলাম। টেন্সে যাবার আগে আমরা ভার্ব নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি ভার্বের প্রতিটি ভার্বের মডেল ছাড়া বাকি সব গ্রুপের ভার্বের 5টি করে ফর্ম হয়। ফর্মগুলো আমরা এইভাবে শিখেছিলাম: B0, B2, B1, B2, B3, B4। ভার্বের বেসিক বা বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি যুক্ত ফর্ম। এবার আসো আমরা বি ভার্বের এই ফর্মগুলো একটু দেখে নিই। বি বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম am, is, are, পাস্ট ফর্ম দুটো was, were, পাস্ট পার্টিসিপল ফর্ম been, আইএনজি যুক্ত ফর্ম being। বন্ধুগণ, এগুলো তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা হ্যাভ গ্রুপেরটা দেখতে চাচ্ছি। বেস ফর্ম হ্যাভ, প্রেজেন্ট ফর্ম হ্যাভ হ্যাজ, পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড, আইএনজি যুক্ত ফর্ম হ্যাভিং। আরেকটি ভার্ব ছোট গ্রুপে দেখতে চাচ্ছি আমরা, সেটা হলো ধরো রাইট, রাইট, writes, wrote, write, wrote, written, সর্বোপরি রাইটিং। আইএনজি যুক্ত ফর্ম হওয়ার কথা না। শুধু বেস ফর্ম চিনিবার আবার 4টা উপায় আছে, সেটা বলেছিলাম। তোমাদের মনে আছে কিনা দেখো, আরেকবার আমি মনে করিয়ে দিচ্ছি। টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, মডেলস এর পরে ভার্বের বেস ফর্ম হয়, ডু, ডাজ, ডিড যখন হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব তখন মেইন ভার্বের বেস ফর্ম হয়, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের বেস ফর্ম। আমরা আলোচনার সুবিধার্থে ভার্বকে 4টা গ্রুপে ভাগ করেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে ভার্ব টু বি, টু হ্যাভ, মডেলস, টু ডু। টু বি আরটি, am, is, are, was, were, be, been, been। টু হ্যাভ 4টি, হ্যাভ, হ্যাজ, হ্যাভিং, হ্যাড। মডেলস 13টি, shall, should, will, would, can, could, may, might, must, need, dare, had, better, would, better। বাকি সবগুলো ভার্ব টু ডু। ভার্ব টু ডুর সংখ্যায় বেশি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে টেন্সের ক্লাসে যাব। আমরা বলেছি টেন্স প্রধান 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা 4টা যে আছে প্রধান, প্রেজেন্ট টেন্স আবার 4 প্রকার। তার প্রথম প্রকার নিয়ে আমরা কথা বলতেছিলাম, সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেটা কি? প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা এর আগে 3টি ফর্ম শিখেছি: আফারমেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম এন্ড কোয়েশ্চেন আফারমেটিভ বা ইন্টারোগেটিভ ফর্ম বলা যেতে পারে এটিকে। এটা একজন এক এক রকম বলে। কেউ কোয়েশ্চেন আফারমেটিভ বলেন, কেউ কোয়েশ্চেন পজিটিভ বলেন, কেউ ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তিনটা একই বিষয়। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শিখব কোয়েশ্চেন নেগেটিভ, কোয়েশ্চেন নেগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ। কোয়েশ্চেন নেগেটিভ
অথবা নেগেটিভ ইমপারেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। আমরা আসি দেখি আই অ্যাম আ টিচার। বন্ধুগণ, এটি প্রেজেন্ট সিম্পল টেন্স, আমি একজন শিক্ষক। ক্রিয়াপদ উজ্জ থাকলে ভার্বের প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। আমরা এখনো সেই ফর্মুলাতেই আছি। তবে এই ধরনের বাক্যগুলো যদি প্রশ্ন আকারে থাকে বা নাবোধক আকারে থাকে, তাহলে আমরা কিভাবে ইংরেজি করবো, এখন আমরা সেইটা শিখতেছি। আই অ্যাম আ টিচার, এটাকে আমরা নেগেটিভ করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আই অ্যাম নট আ টিচার। পার্থক্য শুধু একটি, নট বেশি। আমরা আই এম নট আ টিচার শুধু নট ব্যবহার করেছি অ্যাম ভার্বের পরে। এবং কোয়েশ্চেন করতে হলে আফারমেটিভের দিকে তাকাও। আমরা সাবজেক্ট আর ভার্বের জায়গা বদলাই, জায়গা পরিবর্তন করব। তাহলে এটা কোয়েশ্চেন আফারমেটিভ কি হবে? অ্যাম আই আ টিচার, এবং কোয়েশ্চেন মার্ক দিতে হবে শেষে। এবার দেখো বন্ধুগণ, আমরা শুধু কোয়েশ্চেন আফারমেটিভ থেকে যখন নেগেটিভ করেছিলাম, একটা নট বেশি করেছিলাম, নট বেশি ব্যবহার করেছি। এবার কোয়েশ্চেন আফারমেটিভকে যখন কোয়েশ্চেন নেগেটিভ করব, এখানেও একটা নট ব্যবহার করব। তাহলে নটটা কোথায় হবে সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। আই অ্যাম নট আ টিচার। খেয়াল করো, যদি আমকে নটের সাথে কন্ট্রাকশনে লিখতাম, তাহলে আন্ট আই আ টিচার এরকম লিখতে পারতাম, আন্ট আই আ টিচার। আমি বলছি এটার ব্যবহার খুব কম। ইংলিশ মুভিতে হয়তো এগুলো দেখা যায়, তাই আমরা এই ফর্মটা প্র্যাকটিস করব না। আমরা এটা করব am I not a teacher, am I not a teacher। ঠিক আছে, তাহলে একটি নট বেশি দিতে হবে। আফারমেটিভে নট হবে না, নেগেটিভ হলে নট হবে। হোক সেটা পজিটিভ থেকে নেগেটিভ করতে হলে নট দিতে হয়। আর কোয়েশ্চেন আফারমেটিভ থেকে বা কোয়েশ্চেন পজিটিভ থেকে যদি আমরা কোয়েশ্চেন নেগেটিভ করি, তখনও নট দিতে হবে। তাহলে এই নটটা কোথায় দিই? তোমরা যে মনে রাখবে, নট সাধারণত নাউনের পূর্বে প্রোনাউনের পরে বসে। নট যখন বানান করে লিখবে অ্যান্ড ও টি, এইভাবে, ঠিক এইভাবে যখন লিখবে, মনে রাখবে নট নাউনের পূর্বে, নাউনের পূর্বে, কিন্তু প্রোনাউনের পরে বসে। আমি কিন্তু বলিনি যে এটা কন্ট্রাক্টেড ফর্ম নটের আমরা এইভাবে লিখি। এটা সবসময়, এটা দেখো কোয়েশ্চেন করার সময় এটা আমরা সাবজেক্ট যাই হোক তার আগে ব্যবহার করতে পারি, কিন্তু নট যখন বানান করে লিখব অ্যান ও টি, সেটা এই ফর্মুলাটা মনে রাখবে, নাউনের পূর্বে। দেখো এটা নাউন না, আই হলো প্রোনাউন, তাই তার পরে দিয়েছি। নট নাউনের পূর্বে কিন্তু প্রোনাউনের পরে বসে। এটা একটু মনে রাখি, নট নাউনের পূর্বে প্রোনাউনের পরে বসে। ঠিক আছে, তাহলে আমরা এম দিয়ে দেখলাম যে আমরা এম দিয়ে যে কোয়েশ্চেন করেছি, গতকাল যে কোয়েশ্চেন শিখেছি, সেই কোয়েশ্চেন ফর্মে কোয়েশ্চেন আফারমেটিভ বা কোয়েশ্চেন পজিটিভ যে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখেছি, ঠিক সেখানে অতিরিক্ত একটা নট ব্যবহার করব, অতিরিক্ত একটা নট ব্যবহার করব। এই তাহলে এটা কোয়েশ্চেন নেগেটিভ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এটাতে আমরা এম ভার্ব দিয়ে দেখলাম। এবার আমরা ইজ ভার্ব দিয়ে একটু দেখব। আচ্ছা, আসো, শি ইজ আ নার্স। বন্ধুগণ, আমরা নেগেটিভ করেছিলাম ইজের পরে নট, আর কন্ট্রাক্টেড ফর্মে লিখতে গেলে ইজন্ট, শি ইজন্ট আ নার্স। কোয়েশ্চেন করো, ইজকে আগে নিয়ে আসো, ইজ শি আ নার্স। এখন আমরা এটাকে কোয়েশ্চেন নেগেটিভ করি বা নেগেটিভ ইন্টারোগেটিভ করি, তাহলে কি করতে হবে? ইজের সাথে নট,
কন্ট্রাকশনে লেখা যায়, তাই শুরুতে ইজন্ট হবে, ইজন্ট শি আ নার্স, ইজন্ট শি আ নার্স। এখন তুমি যদি নট বানান করে লিখো তাহলে লিখতে হবে ইজ শি নট আ নার্স। তাহলে দেখো দুই ভাবে লেখা যাচ্ছে। কন্ট্রাক্টেড ফর্মে লিখলে নট তখন এখানে ভার্বের সাথেই হবে, আমি যার ভার্বের সাথেই হবে। আর যদি তুমি নট বানান করে লিখো তাহলে প্রোনাউনের জন্য নটটা পরে যাবে। কিন্তু যদি নাউন হইতো এখানে যদি আমি এইভাবে লিখতাম ইজ রহিম, রহিম যদি আমি সাবজেক্ট করি তাহলে কিন্তু ভেঙ্গে লিখলেও নটটা আগে লিখতে হবে ইজ নট রহিম আ স্টুডেন্ট। খেয়াল করো, এবার রহিম হলো নাউন আর শি প্রোনাউন ছিল, তাই আমি যখন নট বানান করে লিখেছি তখন শি নট, নট একটি ওয়ার্ড, সেটা প্রোনাউনের পরে হয়েছে। আবার যখন এনওটি নট বানান করে লিখেছি কন্ট্রাক্টেড ফর্মে লিখলেও এটা আগে সবসময় হয়, দেখেছো। দেখো বানান করে লিখাতে এবার নটটা কোথায় হয়েছে, রহিমের আগে হয়েছে আর শি এর পরে হয়েছে। এই কথাটাই আমি একটু আগে লিখেছিলাম, নট নাউনের পূর্বে প্রোনাউনের পরে বসে। এবার আসি বন্ধুগণ, আমরা একটা চার্ট থেকে, এটা তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করবে। আমাদের তত সময় নেই, তারপরে যতটা সম্ভব আমরা প্র্যাকটিস করব। একটা নাম দিতে পারো, প্রেজেন্ট সিম্পল করতে আমাদের ভার্ব লাগবে আমি যার। একটু খেয়াল করো, আমরা প্রতিটি সাবজেক্ট দিয়ে প্রেজেন্ট সিম্পলের উপর 4টি করে সেন্টেন্স বলবো। প্রথমে পজিটিভ বা আফার্মেটিভ সেন্টেন্স, তারপরে নেগেটিভ সেন্টেন্স, তারপরে কোয়েশ্চেন আফার্মেটিভ বা কোয়েশ্চেন পজিটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এভাবে বলবো। এরপর সর্বশেষটা হবে কোয়েশ্চেন নেগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ। ওকে, রিপিট ইট আফটার মি। আই অ্যাম বিজি, I am not busy. Am I busy? Am I not busy? এবার আসি আমরা উই দিয়ে। We are busy. We aren't busy. Are we busy? Aren't we busy? এবার আসো আমরা ইউ দিয়ে করি। You are busy. You aren't busy. Are you busy? Aren't you busy? এবার আসো আমরা হি দিয়ে করি। He is busy. He isn't busy. Is he busy? Isn't he busy? She dia kirion. She is busy. She is not. Isn't busy. Is she busy? Isn't she busy? It dia. It is busy. It isn't busy. Is it busy? Isn't it busy? Ever they dia. They are busy. Busy. They aren't busy. Are they busy? Aren't they busy? এবার আসি রাজু দিয়ে। রাজু যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব হবে ইজ, যেহেতু রাজু থার্ড পারসন সিঙ্গুলার। আমরা বলেছি থার্ড পারসন সিঙ্গুলার, যেমন এই তিনটা থার্ড পারসন সিঙ্গুলার, রাজু থার্ড পারসন সিঙ্গুলার, এদের জন্য হবে কি ইজ, এদের জন্য হবে ইজ। একমাত্র আয়ের জন্য হবে এম, আর বাকি সব যে প্লোরাল আছে, বাকি যেটা প্লোরাল আছে তাদের জন্য হবে আর। প্লোরাল হলে আর, থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ, আর ফার্স্ট পারসন সিঙ্গুলার আয়ের সাথে হবে এম। আমরা এখন একটি সেন্টেন্সকে চার ভাবে উপস্থাপন করতে পারবো প্রেজেন্ট সিম্পল টেন্সে। আমরা বাংলা বাক্যে এই টেন্সের এটার বৈশিষ্ট্য কি দেখেছিলাম, ক্রিয়াপদ উজ্জ্ব থাকলে ভার্বের প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। মনে আছে কি তোমাদের, ক্রিয়াপদ উজ্জ্ব থাকলে ভার্বের প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। আলহামদুলিল্লাহ, এটা হয়ে গেল। এখন আমি ভার্ব নিয়ে কথা বলবো বরাবরের মতো। আজকেও আমরা 5টি ভার্ব নিয়ে কথা বলবো। ভার্বের সাথে আমরা আজকে নতুন একটি কিছু যোগ করতে চাচ্ছি। এই যে আমরা ভার্বের বেস ফর্ম থেকে যখন আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করি, বেস ফর্ম থেকে যখন আমরা পাস্ট পার্টিসিপল করি, আমি এখানে বেস ফর্মটা লিখছি। দেখো, বেস ফর্ম থেকে B0 থেকে B2 B3। আলহামদুলিল্লাহ, আমরা দেখে নেই যে কিছু আছে, কোনো নিয়ম নেই, মুখস্থ করতে হবে। বেস ফর্ম এত, পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, past participle form been,
বেস ফর্ম হ্যাভ, পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপল হ্যাড, বেস ফর্ম হেল্প, past form helped, past participle form helped. আরো আছে এরকম বহু। আমরা আপাতত দেখতে চাচ্ছি যে বেস ফর্ম থেকে আমরা যখন পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করি তখন এই যে পাস্ট আর পাস্ট পার্টিসিপল করার নিয়মের উপর ভিত্তি করে ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব। এদের আরেকটা নাম আছে উইক ভার্ব, স্ট্রং ভার্ব। এটা বুঝলে আমার মনে হয় যে তোমাদের বেস ফর্ম থেকে কিভাবে ফার্স্ট করবে, কিভাবে ফার্স্ট পার্টিসিপল করবে, আমি কিছু নিয়মের কথা এখানে বলবো। কোনগুলোকে বলা হয় রেগুলার ভার্ব, কোনগুলো রেগুলার ভার্ব। রেগুলার ভার্বের বেস থেকে ফার্স্ট আর ফার্স্ট পার্টিসিপল করার নিয়ম একই। কি বললাম? রেগুলার ভার্ব যেগুলো সেইগুলোর বেস ফর্ম থেকে ফার্স্ট আর ফার্স্ট পার্টিসিপল করার নিয়ম একই রকম। এখানে আমরা তোমাদেরকে এখন দেখাবো যে কিভাবে আমরা বেস ফর্ম থেকে ফার্স্ট এন্ড ফার্স্ট পার্টিসিপল করতে পারি। আর এই ধরনের ভার্বগুলোকে এই যে ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল যে হয় এইটার উপর ভিত্তি করে ভার্বের দুটো গ্রুপ হলো, একটা হলো রেগুলার ভার্ব আর একটা হলো ইরেগুলার ভার্ব। আর রেগুলার ভার্বের আরেক নাম উইক ভার্ব, ইরেগুলার ভার্বের আরেক নাম হলো স্ট্রং ভার্ব। আসো আমরা আজকে রেগুলার ভার্বটা দেখে নিই। রেগুলার ভার্বগুলো কিভাবে ফার্স্ট থেকে ফার্স্ট পার্টিসিপল হয়। রেগুলার ভার্বগুলো আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, এদিকে খেয়াল করো। যে বেস ফর্মের সাথে যদি ইডি যোগ হইতে পারে, বেস ফর্মের সাথে শুধু ডি যোগ হইতে পারে, বেস ফর্মের সাথে আইইডি যোগ হইতে পারে। বন্ধুগণ খেয়াল করো, বেস ফর্মের সাথে কি কি যোগ হইয়া আমাদের ফার্স্ট আর ফার্স্ট পার্টিসিপল হতে পারে একটু কি বলেছি। বেস ফর্মের শেষে যোগ করবে ইডি। যেমন ধরো বেস ফর্ম খল, এখন এই খলের সঙ্গে যদি আমরা ইডি যোগ করি, ফার্স্ট ফর্ম কি হবে? খল, ফার্স্ট পার্টিসিপল খল। তোমরা আমাদের ভার্বের তালিকা দেখো, অনেক ভার্ব আছে এখানে, দেখলে বুঝতে পারবে। খল, 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 খিল, খিল, খিল। এই যে আমি খল, খিল এদের যে ফার্স্ট আর ফার্স্ট পার্টিসিপল করলাম, বেস ফর্মের সঙ্গে কি যোগ করেছি? বেস ফর্ম যোগ ইডি, বেস ফর্ম যোগ ইডি। এটা কিসের ফর্মুলা? বেসিক বা বেস ফর্ম যোগ ইডি। এটা করাতে কি হয়ে গেছে? ফার্স্ট হয়ে গেছে, ফার্স্ট পার্টিসিপল। বেসিক ফর্মের সঙ্গে আমরা ইডি যোগ করলে ফার্স্ট এন্ড ফার্স্ট পার্টিসিপল হয়। এই ধরনের ভার্বকে বলা হয়, এটা কি? রেগুলার ভার্ব। এটা কি? রেগুলার ভার্ব। এটার আরেক নাম কি? উইক ভার্ব। রেগুলার ভার্ব, উইক ভার্ব, যার বেস ফর্মের সাথে ইডি যোগ করলে বা ডি যোগ হইলে বা আইইডি যোগ করলে ফার্স্ট এন্ড ফার্স্ট পার্টিসিপল পাওয়া যায়, তারা হলো রেগুলার ভার্ব। সুতরাং খল, খিল এরা রেগুলার ভার্ব। এবার আমি দেখাবো যদি আমরা ডি যোগ করি, শেষে ই আছে এমন ভার্বগুলোর শেষে আমরা যখন ডি যোগ করব তখন সেটা ফার্স্ট পার্টিসিপল হয়ে যাবে। এবার দেখবো আমরা যে ডি যোগ করলে, যেমন ধরো রিসাইট, শেষে দেখো ই আছে, নমুনাটা দেখো, রিসাইট, রিসাইটি, এটাও কি হবে? রিসাইট। তাহলে এই ক্ষেত্রে আমরা বেস ফর্মের সাথে কি যোগ করলাম? বেস ফর্ম
জিরো, শুধু ডি, বেস ফর্ম শুধু ডি, রিসাইড, রিসাইটেড, রিসাইটেড, ঠিক আছে। ডিভাইড, ডিভাইড, ডিভাইডেড, ডিভাইডেড। এভাবে আমরা সবগুলো ডি পর্যন্ত দেখলাম যে ডি যোগ করলেও আমাদের পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল হয়। কি কি যোগ করতে হবে? এবার হলো আমরা বেস ফর্মের সাথে কি যোগ করব? বেস ফর্ম যোগ আই ই ডি, আই ই। যেমন দেখো বেস ফর্ম আছে ক্যারি, বেস ফর্ম আছে ক্যারি, ক্যারি সি আর আই, হোয়াইট আই হয়ে যাবে ইটি যোগ হবে, ক্যারিড, ক্রাই সি আর ওয়াই, সি আর আই ই ডি, ক্রাই সি আর আই ই ডি। বন্ধুগণ তোমরা তাহলে জানলে, দেখলে যে যেই ভার্বগুলো বেস ফর্মের শেষে ইডি যোগ করলে ফার্স্ট আর ফার্স্ট পার্টিসিপল হয় তারা রেগুলার ভার্ব বা উইক ভার্ব। যেই ভার্বের শেষে শুধু ডি যোগ করলে ফার্স্ট এন্ড ফার্স্ট পার্টিসিপল হয় তারাও রেগুলার ভার্ব বা উইক ভার্ব। যেই ভার্বের শেষে আইডি যোগ করলে ওয়াই কে পরিবর্তন করে, আইডি অতিরিক্ত ওয়াইটা আই হয়ে গেছে, এই জন্য আইডি ওয়াই বাদ যাবে, আইডি যোগ হবে। ওই বলতে পারতো ওয়াই এর পরিবর্তে আই দিয়ে পরে ইডি যোগ হবে। যেই ভার্বের শেষে আইডি আছে তা সেটাও হবে কি ভার্ব? রেগুলার বা উইক ভার্ব। তো তোমরা আজকে জানলে রেগুলার ভার্ব বা উইক ভার্ব কি, রেগুলার ভার্ব বা উইক ভার্ব কি। আমরা নেক্সট ক্লাসে ইরেগুলার ভার্ব এবং রেগুলার ভার্ব এই দুটো নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করলাম রেগুলার ভার্ব। আবার বলি, রেগুলার ভার্ব বা উইক ভার্ব। রেগুলার ভার্ব বা উইক ভার্ব করার নিয়ম কি? বেস ফর্মের শেষে ইডি, ডি, আইডি যোগ করতে হবে। এইটা করলে ফার্স্ট এন্ড ফার্স্ট পার্টিসিপল হয় এবং এই গ্রুপটাকে, এই ধরনের ভার্ব যত আছে তাদেরকে বলা হয় রেগুলার ভার্ব বা উইক ভার্ব। নেক্সট ক্লাসে আমরা কিন্তু ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব নিয়ে কথা বলবো। তোমরা আমার সাথেই থাকবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আমরা প্রথম পর্ব এখানে শেষ করতে যাচ্ছি। এরপর আমি আবার সামান্য সময় 10 মিনিট বিরতির পরে আবার আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। দ্বিতীয় পর্বে তোমরা আগেই জেনেছো আমি ভয়েস চেঞ্জ শিখাবো, ভয়েস নিয়ে কথা বলবো। সেটা দেখো যারা ইন্টারেস্টেড। আলহামদুলিল্লাহ এটা বলতে পারি, এখানে এই ভার্বের টেন্সের কথা আমি একবারও জিজ্ঞেস করব না, এবং এটা দেখার পরে প্রত্যেকেই যে একবার ভালো করে উপলব্ধি করবে, বুঝতে চেষ্টা করবে, ইনশাআল্লাহ এগুলো ভোলার কিছু নেই। তুমি শিখে গেলে আর ভুলবে না। আমরা বইয়ে যে প্রচলিত হাজার হাজার রুল দেওয়া আছে, সেই রুল এখানে মনে রাখা তোমাদের জন্য কঠিন, কিন্তু আমি যেটা দেখাবো একটাই রুল, একটাই নিয়ম। আমি আশা করি তোমরা যদি আমার ক্লাসটি দেখো, একবার দেখলে বুঝে নিলে আর তুমি জীবনে ভুলবে না। অনেক কিছু ভুলে যেতে পারো, কিন্তু ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এটা আর তুমি কখনোই ভুলবে না। আমরা এখানে শেষ করতে যাচ্ছি। দ্বিতীয় পর্ব আমরা আবার 2:37 মিনিটে শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।